বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে, আপনারা জানেন কয়েকদিন আগে রাহুল গান্ধী একটি এক্স হ্যান্ডেলে লিখেছেন যে আমাদের দেশের ছজনের মধ্যে দুজন, অর্থাৎ তিনি বলেছিলেন যে ছজন মিলে দেশ চালাচ্ছেন, অর্থাৎ একটা চক্রবহ দেশ চালাচ্ছেন। এই ছজনের মধ্যে দুজন, তার মধ্যে একজন আমার প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন এই চক্রবহ মন্তব্যের জন্যে, এবং আমাকে খুব তাড়াতাড়ি আমার বাড়িতে এবং আমার কাছে ইডি আসবেন। ইডির আধিকারিকদের ট্যাগ করে তিনি লিখেছেন, আসুন চা বিস্কুট তৈরি আছে। তো যাই বলুক, রাহুল গান্ধীর এই বক্তব্য নিয়ে সমগ্র দেশ জুড়ে তোলপাড় হচ্ছে। এবং রাহুল গান্ধী এই কথাগুলো যখন বলছিলেন, এই কথাগুলো যখন লিখেছেন, তখন তিনি কেরলে ছিলেন। অর্থাৎ ওয়ায়নাডে যে বিধ্বস্ত প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগের জন্য যে কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই ওয়ায়নাডের প্রাক্তন সাংসদ হিসাবে রাহুল গান্ধী সেখানে গিয়েছিলেন। এবং সেখানে গিয়ে তিনি ওদিন রাত্রে ছিলেন। সে রাত্রে 1:52 এই ধরনের এক্স হ্যান্ডেলে তার লেখা দেখে সমগ্র বিশ্ব চমকে উঠেছে যে এখনো কেন্দ্রীয় সরকার, অর্থাৎ মোদী সরকার, এখনো এত সবক শেখানোর পরেও, দেশের জনতা তাকে 240-এর বেশি আসন না দেওয়ার পরেও কেন তিনি ইডিকে ব্যবহার করছেন, তাও বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে। এটা বলতে কোথাও দ্বিধা নেই, ভারতবর্ষের মধ্যে এই মুহূর্তে ক্লিন ইমেজের যদি কোনো নেতা থাকেন যার সাদা কাপড়ে এখনো দাগ লাগেনি। আমরা মনে আছে, আমরা তখন ছোট, অনেকটাই ছোট, রাজীব গান্ধীকে বলতেন মিস্টার ক্লিন বলে লেখা হতো কাগজে। আজ বলাই যেতে পারে রাহুল গান্ধী মিস্টার ক্লিন। অর্থাৎ মিস্টার ক্লিনের বাড়িতে মিস্টার ক্লিনকে ইডি জিজ্ঞাসাবাদ করবে, এই খবরটা মিস্টার ক্লিন রাহুল গান্ধীকে কে দিয়েছেন ভারতবর্ষেরই ইডির কোনো এক আধিকারিক। অর্থাৎ এখন আর সে যুগ নেই। মোদী সরকার ভাবতেই পারছেন না যে তার যে সংগঠন, তার যে সংস্থা, সে যে সংস্থা একটা সময় তার ডাকে উঠবোস করত, সেই সংগঠনের যারা আধিকারিক, সেই সংস্থার যারা আধিকারিক, সেই আধিকারিকরা এখন বলে দিচ্ছে রাতের অন্ধকারে রাহুল গান্ধীকে যে আপনার বাড়িতে রেড করার জন্য, আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমাদের কাছে নির্দেশ এসেছে, অতএব আপনি প্রস্তুত হন। এটা 10 বছরে শোনা গিয়েছিল, শোনা যায়নি। 10 বছর ধরে কোনো বার্তাই আমরা পেতাম না যে কখন কোথায় ইডি যাবেন। অর্থাৎ ইডির যাত্রা কার বাড়িতে যে দাঁড়িয়ে যাবে কেউ জানে না। ইভেন যখন আমরা কলকাতাতেও দেখেছি, আমাদের কলকাতা শহরেও নিজাম প্যালেস থেকে ইডির গাড়ি বেরিয়ে কোথায় যাচ্ছে, সাংবাদিকদের পিছু পিছু ছুটতে হয়েছে, কোথায় যাচ্ছে। দেখা গেল হয়তো কখনো চলে গেল সুন্দরবন, যেমন সেদিনে ভোরবেলা 7 সকালেই পৌঁছে গেছে আনিসুর রহমানের বাড়িতে দেগঙ্গায়। তো এই যে পরিস্থিতি, ইডির গোপনীয় তথ্য ফাঁস হয়ে যাচ্ছে, নির্দেশ চলে যাচ্ছে বিরোধী দলের নেতার কাছে, সংকেত খুব পরিষ্কার, মোদী সরকারের বাঁধন আলগা হয়ে গেছে। অর্থাৎ মোদী সরকারের প্রতি আস্থা আমলাদের আর নেই। আমলাদের কাছে মোদী সরকার আস্থা হারাচ্ছেন। যাই হোক, কেন হবে ইডি রেড? রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে কি এমন বলেছেন যে ইডি তাকে রেড করবে? কেন তাকে ভয় দেখানো হবে? প্রশ্ন হচ্ছে, ভয়ে মহল তৈরি করা হচ্ছে, ডরের মহল তৈরি করা হচ্ছে। রাহুল গান্ধী যে কথাটা বারবার বলছেন, ডরোমাত, শিবজি বলেছেন ডরোমাত। তাই এই ডরোমাত অর্থাৎ ভয়ের একটা মহল, ভয়ের একটা পরিবেশ তৈরি করছেন মোদী সরকার। সেই বিষয়টিতে রাহুল গান্ধী নজর দিয়েছেন। কিন্তু আপনারা জানেন যে ভারতবর্ষের 2টি মাত্র রাজনৈতিক দল এই মুহূর্তে
বিজেপির সমকক্ষ হয়ে বিজেপির বিরোধিতায় সরব হয়েছেন। একটা হচ্ছে কংগ্রেস তো আছেই জাতীয় দল হিসাবে, আরেকজন হচ্ছেন অখিলেশ যাদব। অখিলেশ যাদবের এক এমপির বাড়িতে, যিনি জৈনপুর থেকে নির্বাচিত হয়েছেন, সেই এমপির বাড়িতে অর্থাৎ বাবু সিং কুশওয়াড়ার বাড়িতে সেদিনে ইডি গেছে বুলডোজার নিয়ে। ভাবতে পারেন, ইডি বুলডোজার নিয়ে রেড তদন্ত রেড করতে গেছেন, তল্লাশি চালাতেন বুলডোজার। এই ভারতবর্ষের ইতিহাস আমরা কোথায় দেখব? এরকম নজির কোথাও নেই যে ইডি যাচ্ছেন বুলডোজার নিয়ে একজন নেতার বাড়িতে রেড করতে, তল্লাশি করতে। ভাবুন কোথায় যাচ্ছে। অথচ এই ইডি যেভাবে হাইকোর্টে, যেভাবে সুপ্রিম কোর্টে ধাক্কা খাচ্ছে, এই ইডি আধিকারিকদের লাজ লজ্জা শরম বলে কিছু থাকলে এরা আর যেতেন না। যেভাবে এই কদিন আগেও হেমন্ত সোরেনের জেল যাত্রা নিয়ে রাঁচি হাইকোর্ট যা বলেছেন, তারপরে ওরা যখন সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট যেভাবে বললেন আর একটা কথা বললেন আমি ব্যবস্থা নেব। তারপরেও কি করে ইডি আধিকারিকরা এই নির্লজ্জের মতো দরাদরি করে? আমার তো মাথায় ঢোকে না। আমার কেন, ভারতবর্ষের অনেক মানুষেরই মাথায় ঢোকে না। এরপরে শারদ পাওয়ারকে ইডির খাতায় রাখা হয়েছে। শারদ পাওয়ার, মহারাষ্ট্রের যিনি কিং মেকার বলা হয় যাকে, সেই শারদ পাওয়ারের নাম ইডির খাতাতে এসেছে। কারণ মহারাষ্ট্রে ভোট আছে, আগামী আর 2 মাস পরেই নভেম্বরে ভোট। এদিকে চলে যান, আরেকটু এগিয়ে যান, হরিয়ানার ভূপেন্দ্র সিং হুডার বিরুদ্ধেও ইডিতে নাম আছে। এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে নামটা ঢুকে গেল। অর্থাৎ রাহুল গান্ধীর বাড়িতে ইডি পাঠিয়ে কিছু পাবে না, এটা মোদি জানেন, অমিত শাহ জানেন, আর ইডির আধিকারিকরাও জানেন যে রাহুল গান্ধীর বাড়িতে গিয়ে আমাদের কোনো লাভ নেই। কিন্তু কেন পাঠানো হবে? পাঠানো হবে এই কারণে যে এই সকল নেতাদের ভয় দেখানো হবে। শারদ পাওয়ারকে বলবে যে তুমি চুপ করে যাও, ভোটের আগে তুমি চুপ করে যাও। তুমি যদি কথা বলো তাহলে তোমাকে রাহুলের মতো তোমাকে জেলে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করবো আমি। ওই বুড়ো বয়সে জেলে যাবেন? ভূপেন্দ্র সিং হুডাকে বার্তা দেওয়া হবে যে দেখো বাবা, তুমি তো এতদিন চালিয়ে যাচ্ছিলে আমাদের সঙ্গে গোপন সমঝোতা, এবার চালিয়ে যাও, অসুবিধে কি আছে, আমি তোমার কিচ্ছু করবো না। আর অখিলেশ যাদবকে বলবে যে আর কিছু করো না, যতদূর পেয়েছো এই 37টা আসন ওটা নিয়ে সন্তুষ্ট থাকো, এর বাইরে আর উঠো না, চুপ করে দাও। কেন বাবু সিং কুশওয়াড়া আমার হাতে চলে এসছে। কিন্তু বাবু সিং কুশওয়াড়া নিজে বলছেন যে আমি কোনো এতেই অভিযুক্ত হতে পারি না, তো করছেন এই মহল করে। যেমন ধরুন পশ্চিমবাংলাতে সংসদে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি তীব্র ভাষায় আক্রমণ করলেন মোদী সরকারকে, তার কয়েকদিন পরে আনিসুর রহমান আর ওই তৃণমূল নেতা আলিফ নূরকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেলেন। হয়তো অপরাধী হতে পারে, তারা হয়তো কোথাও একটা অভিযুক্ত আছে, কিন্তু এই ঘটনা পরম্পরায় কি করে হয়? ক্রোনোলজিটা দেখলে বোঝা যায় যে যখনই মোদী সরকারের বিরুদ্ধে কথা বলা হচ্ছে তখনই তখনই ইডি পাঠানো হচ্ছে, তখনই সিবিআই পাঠানো হচ্ছে। কেন? প্রশ্ন এই জায়গাটা। আমার প্রশ্ন হচ্ছে, যারা অপরাধী, যারা 2 নম্বরই করেছে, যারা চুরি করেছে, তাদের শাস্তি দেওয়া হোক। কিন্তু যখনই সরকারের বিরুদ্ধে কথা বলবো তখন কেন তার বাড়িতে ইডি যাবে? তখন কেন তাকে অ্যারেস্ট করা হবে? তার আগে অ্যারেস্ট করা হবে না কেন? জ্যোতিপ্রিয় মল্লিক তো আজকে অ্যারেস্ট হননি, সে তো বেশ কয়েক মাস আগে অ্যারেস্ট হয়েছে। তার মধ্যে খুঁজে পাওয়া গেল না আনিসুর রহমান আর আলিফ নূরের লিঙ্কে, হঠাৎ ওই দিনে খুঁজে পাওয়া গেল আনিসুর রহমান আলিফ নূরের লিঙ্কে। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিটা আখেরে কেন? এইটাই রাহুল গান্ধী বলেছিলেন, ডরো মাত, ভয় করবেন না, ভয় পাবেন না। আর এখন এই ভয় পাবেন না বলছে, ইডি দৌড়াচ্ছে বাবু সিং কুশওয়াড়ার বাড়িতে, ইডি দৌড়াচ্ছে এই দেগঙ্গার তৃণমূল নেতার বাড়িতে, ইডি দৌড়াচ্ছে বিভিন্ন জায়গায় ছুটছে, ইডি রেড করছে। এই তো কয়েকদিন আগে হিমাচল প্রদেশের বেশ কয়েকজন আধিকারিকের বাড়িতে রেড করলো, তার আগে নীতিশ কুমারের ঘনিষ্ঠ অফিসারের বাড়িতে রেড করলো। কেন দৌড়াচ্ছে? ইডি দৌড়াচ্ছে, আসলে ভয়টা পেয়েছে মোদী সরকার, ভয়টা পেয়েছে নরেন্দ্র মোদী, ভয়টা পেয়েছে অমিত শাহ। কিন্তু এটা দিয়ে কি তাদের ভয় কাটাতে পারবে? এটা দিয়ে কি তারা বিরোধীদের ভয় হাতে রাখতে পারবেন? আমার তো মনে হয় পারবেন না।
এত ইডি সিবিআই দেখানোর পরে যখন ভারতবর্ষের মানুষ তাকে যথেষ্ট ম্যান্ডেট দেয়নি, তাকে যখন একক সংখ্যাগরিষ্ঠ ভারতবর্ষের মানুষ যখন বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা দিল না, তখন ধরেই নিতে হবে ভারতবর্ষের মানুষ এখন আর নরেন্দ্র মোদীর শাসনকে পছন্দ করছেন না। এখন রাহুল গান্ধীর বক্তব্য যেভাবে ভাইরাল হচ্ছে, অভিষেক ব্যানার্জির বক্তব্য যেভাবে ভাইরাল হচ্ছে, আপনার অখিলেশ যাদবের বক্তব্য যেভাবে ভাইরাল হচ্ছে, সেটা করে কিন্তু কোথাও আটকানো যাবে না। তাহলে এটা স্পষ্ট হচ্ছে জনগণের জনসমর্থন কিন্তু রাহুলের এগোচ্ছে, অর্থাৎ বিরোধীদের এগিয়ে যাচ্ছে বিরোধীরা। এত কিছু করার পর, শেষ প্রশ্ন আমার একটাই, এত কিছু করার পর যদি মহারাষ্ট্রে, হরিয়ানা, ঝাড়খণ্ডে বিজেপি আবারও গোহারা হেরে যায়, তার পরিণতি কি হতে পারে? তার পরিণতি হবে একটাই, নরেন্দ্র মোদীকে ভারতের প্রধানমন্ত্রীর কুর্সি থেকে সরে যেতে হবে। কারণ এটা বাস্তব তথ্য, এটা অতি বাস্তব তথ্য যে আরএসএস এই মুহূর্তে বিরোধীদের উপরে এইভাবে অত্যাচার চালাতে বা এইভাবে রেড চালাতে চাইছে না। আরএসএসের নির্দেশকে অগ্রাহ্য করে যেভাবে, যে ভাষায় আর যে কায়দায় কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে মোদী সরকার বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করছেন, সেই ভয় কিন্তু যদি কাটিয়ে বিরোধীরা এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ আছে, এই ঐক্যবদ্ধতা যদি ধরে রাখতে পারেন, তাহলে একটা জিনিস পরিষ্কার যে এদেশে বিজেপি গো হোয়ার হয়ে যাবে, বিজেপি নো হোয়ার হয়ে যাবে। মহারাষ্ট্র তো হারবেই, হরিয়ানা ধরে রাখতে পারবেন না, হরিয়ানা ধরে রাখতে